বেসরকারি হাসপাতালে রোগী ভাগাতে রাজধানীতে সক্রিয় অ্যাম্বুলেন্স চক্র। ঢাকার বাইরে থেকে আগতরাই টার্গেট, প্রতারণার বিনিময়ে পান ভালো কমিশন। আচ্ছা, শাহিন ভাইয়ের সাথে আমি টাকা পয়সার বিষয়ে কথা বলবো। আপনাদের সাথে টাকা পয়সার বিষয়ে কথা বলে লাভ নেই। যদি আপনারা নিয়ে যায় আমার কিন্তু নগদ 20,000 টাকা ছাড়া 2-4টা থাকতেই পারে, এটা থাকবেই। অ্যাম্বুলেন্স ড্রাইভারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তো কোনো রাইট বিএমডিসির নাই। বিএমডিসির আছে ডাক্তারের বিরুদ্ধে। ভাইরাল কাণ্ডে গাজী নজরুল বহিষ্কারের পর সাতক্ষীরায় ইমেজ সংকটে জামায়াত। এমপি পদ থেকে অপসারণের দাবিতে চলছে লাগাতার বিক্ষোভ। ওনার যে বয়স, এই বয়সে এটা আশা করা যায় না। এ তো সমাজে মেনে নেওয়া যায় না এগুলা। অনতিবিলম্বে সাতক্ষীরার মাটি থেকে বহিষ্কার চাচ্ছে। গ্যাস সংকটে ধুঁকছে তৈরি পোশাক খাত। উৎপাদন ব্যাহত হওয়ায় চ্যালেঞ্জে রপ্তানিমুখী শিল্প। কারখানায় অলস সময় কাটছে শ্রমিকদের। 5 মিনিট করেও যদি প্রোডাকশন লস হয়, অল টুগেদার ডেইলি 30 to 35 মিনিট ডিরেক্টলি প্রোডাকশন লস। এক্সপোর্ট ডিলে হচ্ছে, ডিসকাউন্ট পাইতেছি। ডিজেল ব্যাক, ফসিল ফুয়েল ব্যাক এনার্জি সোর্স দিয়ে কিন্তু চালানো সম্ভব হয় না। দে নিড গ্যাস, ন্যাচারাল গ্যাস। সো ইট ইজ আ ভেরি প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে বিষ মেশানোর অভিযোগ। 3 পুলিশ সদস্য অসুস্থ। অ্যারেস্টিং এর বিষয়টা চলমান, অনেকে অ্যারেস্ট হয়েছে, আরও অ্যারেস্ট হয়ে যাবে। বাংলাদেশের বাইরে তো আর যেতে পারিনি, আমরা বাংলাদেশের ভেতরে তাদেরকে ঠিকই ধরে ফেলবো। মানিকগঞ্জের চরাঞ্চলের 2 লাখ মানুষের জন্য নেই কোনো পুলিশ ফাঁড়ি। চুরি ডাকাতিতে অতিষ্ঠ স্থানীয়রা। 2 উপজেলার জন্য ক্যাম্প স্থাপনের দাবি। বানের পানি সরে যেতেই রংপুরের তিস্তা পাড়ে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি। কাঁচালং নদীতে স্থায়ী প্রতিরক্ষা বাঁধের দাবি রাঙামাটিবাসীর। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জরুরি মুহূর্তে অতিরিক্ত ভাড়া আদায় অথবা নির্দিষ্ট অ্যাম্বুলেন্সে যেতে বাধ্য করার অভিযোগ নতুন নয়। আমরা খুঁজে দেখেছি এর চাইতেও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয় রোগী ও তাদের স্বজনদের। রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অপরিচিত ও বিতর্কিত বেসরকারি হাসপাতালে রোগী পৌঁছে দিতে কাজ করে একটি শক্তিশালী অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। বিশেষ করে ঢাকার বাইরে থেকে আসা অসহায় ও অপরিচিত রোগীরাই টার্গেট। রোগী কোন হাসপাতালে যাবেন, কোথায় ভর্তি হবেন, কোন ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন, অনেক সময় সে সিদ্ধান্ত দেন অ্যাম্বুলেন্স চালকরাই। আর এই প্রতারণার জন্য পান ভালো কমিশন। দেখুন আরিফুর রহমান সবুজের অনুসন্ধান, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। আপনি আলাপ করেন, একটু বেশি করবো, হয়তো পার ডে সর্বনিম্ন 8,000 টাকা পড়বো। সমস্যা কি? কোন জায়গায় এটা মগবাজার। ঢাকা মেডিকেলের এমন পরিস্থিতি কয়েকদিন পর্যবেক্ষণ করি আমরা। দেখি রোগী ও স্বজনদের অসহায়ত্ব। তারা ঢাকায় আসেন ভালো চিকিৎসা সেবার আশায়, কিন্তু জায়গা জুটে না সরকারি হাসপাতালে। অধিকাংশ রোগীর কান্না, স্বজনদের উৎকণ্ঠা, ছুটোছুটির মধ্যে তাদের ঘিরে ধরে দালাল চক্র। অসহায় মুহূর্তের সুযোগে রোগীর চিকিৎসার সিদ্ধান্ত ধীরে ধীরে চলে যায় চক্রের কবজায়। যারা সাধারণ লোক তারা চিকিৎসা ওরকমভাবে পায় না, অনেক ঘুরতে হয়। একটা ইয়ের জন্য অনেক ঘুরতে হয়, অনেক সময় বলে যে প্রাইভেটে চলে যেতে। বলে কি যে আপনারা সেবা চান তো প্রাইভেটে চলে যান, এটা চান তো প্রাইভেটে চলে যান, কিছু বলে দেখেন আসছেন জন্য। একজন অ্যাম্বুলেন্স চালকের ফোন নম্বর নিয়ে রাখি আমরা। অনুসন্ধানে নেমে স্বজন পরিচয়ে রোগী নিয়ে উঠি রাজধানীর পরিবার থেকে। চালক জানান, মগবাজারের বিএনকে নয়, আমাদের রোগীর চিকিৎসা হবে শ্যামলীর অর্থ কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে। পথেই চালকের সহকারী বাবু খুলে বলেন পুরো ব্যবসার হিসাব। ডুবাইতে পারলে মনে করেন যে ভাই কথা বুঝছেন ভাই, আর যেমন যে যাইতেছেন এটা কিন্তু এটা যদি আপনারা নিয়ে যায় আমার কিন্তু নগদ 20,000 টাকা ছাড়া। আপনি আমি সরাসরি বলতেছি, কিন্তু অতবাদি গাড়ি দিতে নলে মারে, মানে ওইখানে আপনারা নিয়ে গেলে আমার বেনিফিট আছে। আধা ঘন্টা পথ চলার পর অ্যাম্বুলেন্স থামে মোহাম্মদপুরের খিলজি রোডের একটি গলিতে। হাসপাতালের কর্মীরা যেন আমাদেরই অপেক্ষায় ছিলেন। কিছু করিয়েছেন? কিছু করানো হয় নাই।
ভেতরে নেয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় একের পর এক পরীক্ষা নিরীক্ষা। এর মধ্যেই রোগীর স্বজন পরিচয়ে কথা হয় হাসপাতালের চেয়ারম্যান কামরুল হাসানের সঙ্গে। জানালেন ড্রাইভার শাহিন তার পরিচিত, রোগী নিয়ে চিন্তা নেই, বিলও কমিয়ে রাখবেন। আচ্ছা, শাহিন ভাইয়ের সাথে আমি টাকা পয়সার বিষয়ে কথা বলবো না। আপনাদের সাথে টাকা পয়সার বিষয়ে কথা বলে লাভ নেই, আপনাদের আমি বুঝাই দেবো না। এবার যমুনা টেলিভিশনের পরিচয় দিতেই বদলে যায় চেয়ারম্যানের আচরণ বক্তব্য। অস্বীকার করলেন অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে পরিচয়ের বিষয়টি। প্রমাণ দেখাতে নিজেই এগিয়ে দেন মোবাইল ফোন। ধরা পড়েন সেখানেই। শুভ ভাই মানিকগঞ্জ অ্যাম্বুলেন্স, আবুল জলিল মুন্সিগঞ্জ শিবচর অ্যাম্বুলেন্স, আবির ভাই অ্যাম্বুলেন্স ফরিদপুর। তার ফোনে বিভিন্ন জেলার ৭৩ জন অ্যাম্বুলেন্স চালকের নম্বর। প্রশ্ন করি, এত চালকের নম্বর তার ফোনে কেন? উত্তর মিলেনি। আপনার কাছে এত অ্যাম্বুলেন্সের নাম্বার কেন? এখন এই যে আপনি আমাকে বললেন এত অ্যাম্বুলেন্সের নাম্বার কেন, আমি এখানে বিজনেস করতে নামছি, ঠিক আছে, আমি বিজনেস করতেছি, তো দেখা যাবে যে বিভিন্ন অ্যাম্বুলেন্স বলে যে স্যার যদি আমাদের রুগী হয় আমরা কি পাবো? তবে ফোনের একটি ভয়েস মেসেজে বেরিয়ে আসে জবাব। হাওলাত দিলে নাকি বলে অনেক বড় সোয়াদের কাজ করতে বিশ্বাস রাখেন, ওই হচ্ছে আমরা ওয়াদা করলাম ভাই রুগী হইলে আপনার মানে নিয়ে যাওয়া। এবার তিনি ব্যাখ্যা দিলেন, জানালেন এটাই তাদের মার্কেটিং পলিসি। না, আমি রুগী টানি না, আমি রুগী টানি না। আপনি মালিক হিসেবে রুগী টানেন? না না না, আমি মালিক হিসেবে, আমার মালিক হিসেবে প্রচারণা আছে, আমি মার্কেটিং করতেছি ভাই। হাসপাতালে ভর্তি থাকা কয়েকজন রোগীর সাথেও কথা হয় আমাদের। ফার্মেসির ডাক্তার আমার কাছে পাঠায়নি, না রিপন স্যারের কাছে পাঠাইছে। না রিপন স্যার উনি বললো যে ফার্মেসির ডাক্তার এখানে পাঠাইছে না। জি, আমি তো জানি ডাক্তার, মানে আমার বাসুর ডিসমিসের তাদের সঙ্গে স্যারের সাথে কালেকশন আছে। এসবের মাঝে ক্যামেরার উপস্থিতির টের পেয়ে পালিয়ে যান অ্যাম্বুলেন্স চালক ও তার সহযোগী। পরদিন কথা হলে অভিযোগ অস্বীকার করেন চালক। না না, হাসপাতালে কোনো সংশ্লিষ্ট আমার সাথে নেই। তবে ওই ডাক্তার হলো আমার বাতিজি জামাই, দু একটা অর্থোপেডিক সার্জারির যদি অনেক সময় নিজেদের হয়, গরিব হয়, অনেক সময় মানে আত্মীয় স্বজনের হয়ে যায়, তখন দু একটা পেশেন্ট পায়। অনুসন্ধানে জানা যায় সব রোগীর জন্য কমিশন এক নয়। সাধারণ রোগীর জন্য একরকম, পরীক্ষা নিরীক্ষা করলে আলাদা, বেশি কমিশন আইসিইউ রোগী হলে। অনেক ক্ষেত্রে মোট বিলের মোটা অঙ্ক যায় অ্যাম্বুলেন্স চালকদের হাতে। এটা তো রুগী থেকে নিয়ে দিচ্ছে, রুগীর গলা কেটে তারপরে টাকাটা দিচ্ছে। সারা দেশে নিবন্ধিত অ্যাম্বুলেন্স প্রায় 10,000। এর মধ্যে শুধু ঢাকা মেডিকেলের আশেপাশেই রয়েছে 1,000-এর বেশি। তাদের বড় একটি অংশ রোগী সরবরাহ করে বিভিন্ন বেসরকারি হাসপাতালে। এত বড় দেশ বাংলাদেশ কিন্তু এতটুকু না, আর এতগুলো গাড়ি 2-4টা এটা থাকতেই পারে, এটা থাকবেই। সরকারি হাসপাতালের অসহায় রোগীদের উপর ভর করে রাজধানীতে গড়ে উঠেছে অনেক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঢাকায় অনুমোদিত বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা 1,836টি, আর ডায়াগনস্টিক সেন্টার প্রায় 3,000। সব কিন্তু আইনে আছে, কিন্তু আমার রুগীটাকে প্রলোভন দেখায় জোরপূর্বক একটা হসপিটালে নিয়ে যাওয়া হলো, সেটা আমাকে তো অভিযোগটা করতে হবে। আর আমি অভিযোগটা কার বিরুদ্ধে করব? আমি অ্যাম্বুলেন্স ড্রাইভারের বিরুদ্ধে? অ্যাম্বুলেন্স ড্রাইভারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তো কোনো রাইট বিএমডিসির নাই, বিএমডিসির আছে ডাক্তারের বিরুদ্ধে। অ্যাম্বুলেন্স চালকরাই এই সিন্ডিকেটের শেষ ধাপ নয়। সরকারি হাসপাতাল ঘিরে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কিছু কর্মচারী, ট্রলিম্যান এবং বহিরাগতদের নিয়ে গড়ে উঠেছে আরও বড় একটি দালাল নেটওয়ার্ক। দালাল ও প্রতারক হতে সাবধান, এমন সতর্কতামূলক বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের দেখা মেলে ঢাকা মেডিকেল কিংবা যে কোনো সরকারি মেডিকেলের জরুরি বিভাগের প্রবেশপথেই। কিন্তু হাসপাতালের ভিতরের ব্যবস্থাপনা এবং শয্যা সংকটের কারণে একরকম বাধ্য হয়েই রোগী কিংবা রোগীর স্বজনরা দালাল চক্করের খপ্পরে পড়তে বাধ্য হন। আর এই সুযোগটি লুফে নেন সাহায্যকারী হিসাবে এই দালাল চক্রটি। রোগীর স্বজনরা বলছেন, হাসপাতালের ভিতরের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং রোগীর সেবা নিশ্চিত করা না গেলে এই দালাল চক্রের হাত থেকে নিস্তার মিলবে না। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সরকারি হাসপাতালের ভেতরে বাইরে দালাল চক্র নিয়ে যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর রাজধানীর চানখারপুলে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অনিয়ম, টেকনোলজিস্ট না থাকা এবং চিকিৎসকের স্বাক্ষর ছাড়াই ভুয়া রিপোর্ট প্রদানের অভিযোগে হেলথ এইড ও অ্যাক্টিভ নামে দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল থেকে যেসব দালাল ও চিকিৎসকের সুপারিশে এখানে রোগী পাঠানো হতো তাদের বিরুদ্ধেও ব্যবস্থার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যে ক্রাইটেরিয়ার ভিত্তিতে এটা বন্ধ করা হয়েছিল, যেগুলো আমরা ওনাদেরকে কারেকশন করতে বলছি, সেগুলো কিন্তু ওনারা ন্যূনতম কারেকশন করেন নাই। এখন এটা খুলে গেল কিভাবে, এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। ব্লাড ব্যাংকে ব্লাড ট্রান্সফিউশন স্পেশালিস্ট পাওয়া যায় নাই, আর মেডিকেল অফিসার পাওয়া যায় নাই। আর ল্যাবের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্যাথোলজি বিশেষজ্ঞ তার স্বাক্ষর ছাড়াই রিপোর্ট সরবরাহ করা হচ্ছে। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামাল হোসেনের মালিকানাধীন ক্লিনিক ফ্যামিলি হেলথ সিলগালা করেছে প্রশাসন। নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে এই অভিযান চালানো হয়। উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামাল হোসেনের ব্যক্তিগত ক্লিনিক ফ্যামিলি হেলথে অভিযান চালায় স্থানীয় প্রশাসন। যমুনা টেলিভিশনে ক্লিনিকটির নানা অনিয়ম, অবৈধ কার্যক্রম ও অব্যবস্থাপনা নিয়ে সংবাদ প্রচারের পরপরই বিষয়টি প্রশাসনের নজরে আসে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ক্লিনিকটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। স্বাস্থ্য খাতের মতো সংবেদনশীল জায়গায় কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। সাতক্ষীরার বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। রবিবার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন তিনি। ঘুরে দেখেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, টিকিট কাউন্টার, রান্নাঘর, স্টোর রুম। সেবাদানে হাসপাতালে চিকিৎসক, নার্স কতটা আন্তরিক সেসব বিষয়ে রোগীদের কাছে জানতে চান তিনি। এ সময় এক নারী চিকিৎসক অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিভিল সার্জনকে নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। অপরদিকে হাসপাতালের এসি চুরির ঘটনায় নাইট গার্ড মুস্তফাকে সাসপেন্ড করেন স্বাস্থ্যমন্ত্রী। এরপর যান সাতক্ষীরা মেডিকেলে। সেখানে দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে বরখাস্ত করেন এক নারী চিকিৎসককে। পরে সদর হাসপাতালে যান তিনি। ঘুরে দেখেন বিভিন্ন ওয়ার্ড। এ সময় জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জেলা প্রশাসক কাউসার আজিজ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত 17 বছরের স্বৈর শাসন ডাক্তার রিক্রুট করে নাই, কোনো দিক খেয়াল করে নাই, যেই কারণে এই সমস্যাটা হয়েছে। এরই মধ্যে আমরা সারা বাংলাদেশে এই 50 শয্যা হাসপাতালগুলিকে 101 শয্যায় রূপান্তরিত করতে যাচ্ছি। এই জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালে 50টা করে ডায়ালাইসিস পেশেন্ট দিতে যাচ্ছি। সাতক্ষীরা 4 আসনের দলীয় এমপি গাজী নজরুল ইসলাম কাণ্ডে ভাবমূর্তি সংকটে জামায়াত কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শোডাউন করেছেন স্থানীয় নেতাকর্মীরা। এমপি পদ থেকেও গাজী নজরুলকে অপসারণের দাবিতে জেলায় চলছে লাগাতার বিক্ষোভ। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজের মধ্য দিয়ে হারানো ইমেজ পুনরুদ্ধার হবে মনে করছে জেলা জামায়াত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আলাদা দুটি ভিডিওতে তরুণীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামকে। ভিডিও কাণ্ডে দল থেকে বহিষ্কার, বিব্রত জামায়াত। কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিছিল করেছে দলটির শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা। এমপির পদত্যাগ দাবিতে সাতক্ষীরা 4 আসনে চলছে সচেতন নাগরিক সমাজের ব্যানারে লাগাতার বিক্ষোভ সহ নানা কর্মসূচি। এমপির পদত্যাগ দাবিতে অনড় তারা। একজন এমপির এমন কাণ্ড মানতে পারছেন না সাধারণ মানুষও। একজন ধর্ষককে আমরা অনতিবিলম্বে সামনগরের মাটি থেকে বহিষ্কার চাচ্ছি। আমরা এমপি পদ থেকে তার বহিষ্কার চাই। এ তো সমাজে মেনে নেওয়া যায় না এগুলা। ওনার মতন লোক যদি এইগুলো করে তাহলে আমরা কোথায় যাবো? দলবল নির্বিশেষে ভোট দিয়ে এটা আশা করিনি। ওনার মতন মানুষের কাছে এটা আশা করা যায় না। ওনার যে বয়স, এই বয়সে এটা আশা করা যায় না। আমরা ওনার পদত্যাগ প্লাস ওনাকে এমপি হিসেবে দেখতে চাই না। জেলা জামায়াতের দাবি, এমপি কাণ্ডে ইমেজ সংকটে পড়েছে দল। ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা, হারানো ইমেজ পুনরুদ্ধারে নতুনভাবে কাজ করবে তারা। ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকব এবং কোনো দুর্নীতিবাজ এবং অনৈতিকতার নৈতিকহীন কোনো ব্যক্তি এ দলের মধ্যে আশ্রয় থাকবে না, পাবে না। এটি আমাদের মূল মেসেজ আমাদের কর্মীদের জন্য। দেশবাসীর কাছে আমরা দোয়া চাই আমরা যেন দেশবাসীর আশা পূরণ করতে সক্ষম হই।
দল থেকে বহিষ্কারের পর সংসদ সদস্যের পদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকারকে চিঠি দিয়েছে জামায়াত। ঘটনার পর থেকে লোকচক্ষুর আড়ালে এমপি গাজী নজরুল ইসলাম। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। ভয়াবহ জ্বালানি সংকটে শিল্প খাত। বিদ্যুৎ ও গ্যাসের দুষ্প্রাপ্যতায় উৎপাদন ধরে রাখাই কঠিন। মোটা দাগে শিল্প মালিকদের এখন দমবন্ধ অবস্থা। অনেক কারখানায় অলস সময় পার করছেন শ্রমিকরা। প্রতিশ্রুত সময়ে পণ্য ডেলিভারি দেওয়া যাচ্ছে না। সবচেয়ে বেশি বিপদে তৈরি পোশাক খাত। ওভেন, নিট ও স্পিনিং শিল্পেও অচল অবস্থা। এতে প্রতিযোগিতার সক্ষমতা হারানোর শঙ্কা তীব্র হয়েছে। গাজীপুরের সলনা এলাকার এটি একটি পোশাক কারখানা। কর্মব্যস্ত শ্রমিক, কিন্তু হঠাৎ করেই চলে গেল বিদ্যুৎ। আগাম কোনো ঘোষণা ছাড়াই দিনের মধ্যে বিদ্যুতের এমন যাওয়া আসা চলে ৫ থেকে ৬ বার। বিকল্প উপায়ে ঘোরাতে হয় শিল্পের চাকা। শুধু রপ্তানিমুখী এই ওভেন কারখানাতেই মাসে প্রয়োজন হয় ৩৬ লাখ টাকার ডিজেল। তাও এই জ্বালানি পেতে পোহাতে হয় এক রাজ্যের ঝক্কি ঝামেলা। বিদ্যুৎ চলে গেলে বাধাগ্রস্ত হয় উৎপাদন, নষ্ট হয় কর্মঘণ্টা। বিশেষ করে বিদ্যুৎ বিভ্রাটের কারণে একদিকে নষ্ট হয় মেশিন, দামি যন্ত্রাংশ, অন্যদিকে আর ব্যবহার উপযোগী থাকে না বিভ্রাটের সময় তৈরিকৃত পোশাক। প্রতিবার যখন বিদ্যুৎ যায় আমাদের ধরেন 5 মিনিট করেও যদি প্রোডাকশন লস হয়, অল টুগেদার ডেলি 30 to 35 মিনিট ডিরেক্টলি প্রোডাকশন লস হয়। আবার বিদ্যুৎ চলে যাওয়ার পরে যারা যখন একটা এফিসিয়েন্সি স্পিডে কাজ করতে থাকে এটা থেমে যায়। এটা আবার চালু হইতে অ্যানাদার 4-5 মিনিট লাগে। 14 লাইনের একটা উৎপাদনমুখী গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এখানে আমাদের ডাইরেক্ট ইনডাইরেক্ট শুধু বিদ্যুতের জন্য এভরি মান্থ 36 লাখ টাকার মতো আমাদের ইম্প্যাক্ট হচ্ছে। গ্যাসের ক্রাইসিস, আমরা ওয়াশ করতে পারতেছি না, শুকাইতে পারতেছি না, এখন আমাদের কি ফিনিশিং করতে পারতেছি না, মাল শিপমেন্ট সব ডিলে হয়ে যাচ্ছে। শুধু বিদ্যুৎই নয়, তীব্র হয়েছে গ্যাসের সংকট। অচল অবস্থায় পড়েছে দেশের প্রধান রপ্তানিমুখী পোশাক শিল্প খাত। বলা যায় দিনের বড় অংশ বন্ধই থাকছে সুইং, ডাইং ও বয়লার। কঠিন চ্যালেঞ্জে পড়েছে স্পিনিং শিল্প। নানাবিধ সমস্যার কারণে একের পর এক বন্ধ হচ্ছে কারখানা। আমরা ডেইলি যে আমরা গ্যাস দিয়ে যে আমাদের গার্মেন্টগুলো ওয়াশ করব, সে ওয়াশ করতে পারতাছি না, শুকাইতে পারতাছি না, আমাদের ফিনিশিং বসে আছে, এক্সপোর্ট ডিলে হচ্ছে, ডিসকাউন্ট পাইতেছি। এই যে টাকাগুলি চলে যাচ্ছে, এটা কিন্তু গভর্নমেন্টের এখনও নজরে আসতেছে না। গভর্নমেন্ট যদি সঠিকভাবে এই গ্যাস এবং বিদ্যুতের প্রতি যদি নজর দিত এবং এটাকে যদি বিজনেস বান্ধব একটা পলিসি করে এদেরকে ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দিত, তাহলে আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলি আরও অনেক ভালো করতে। শিল্পে ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্র সচল রাখতে কমপক্ষে 15 PSI গ্যাস প্রয়োজন হয়। বাস্তবে মিলছে 2 থেকে 3 PSI। গ্যাস সংকটের কারণে কোনো কোনো কারখানার উৎপাদন 80 থেকে 90% পর্যন্ত কমে গেছে। বর্তমানে চলমান ফ্যাক্টরিগুলি অনেকগুলি কিন্তু বন্ধের উপক্রমে গিয়েছে। এদেরকে বাঁচিয়ে রাখাটা আমি মনে করি আরও গুরুত্বপূর্ণ, আরও মানে ফরজ কাজ মনে করি। কারণ এই ফ্যাক্টরিটা যদি মানে যেগুলি চলমান ফ্যাক্টরি, এদেরকে হয়তো সামান্য একটু সহযোগিতা লাগবে। সব ধরনের ফ্যাক্টরি কিন্তু ডিজেল ব্যাক, ফসিল ফুয়েল ব্যাক এনার্জি সোর্স দিয়ে কিন্তু চালানো সম্ভব হয় না। দে নিড গ্যাস, ন্যাচারাল গ্যাস। সো ইট ইজ আ ভেরি প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ। জ্বালানি সংকট সুরাহায় সরকারের কাছে বারবার ধর্ণা দিয়েও কোনো কাজ হচ্ছে না। নিরবচ্ছিন্ন উৎপাদন ধরে রাখতে নেই কার্যকর পদক্ষেপ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। মানিকগঞ্জের যমুনা নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে প্রায় 2 লাখ মানুষের বসবাস, অথচ নিরাপত্তায় নেই পুলিশের কোনো স্থায়ী ক্যাম্প বা ফাঁড়ি। ফলে চুরি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা পেতে অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। বাসিন্দাদের মতো পুলিশের উপস্থিতি নিশ্চিত হলে চরাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে। মানিকগঞ্জের শিবালয় ও দৌলতপুর উপজেলার 4টি ইউনিয়নে 2 লক্ষাধিক মানুষের বাস। প্রত্যন্ত এই এলাকায় যাতায়াতের একমাত্র ভরসা ইঞ্জিন চালিত নৌকা। নদী পার হতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। বছরের পর বছর যমুনার এই চরাঞ্চলে মানুষের বসবাস থাকলেও স্থায়ীভাবে নেই পুলিশের উপস্থিতি। জরুরি পরিস্থিতিতেও নদী পাড়ি দিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগে অনেক। এই সুযোগে চুরি, ডাকাতি, মাদক কারবার, নৌপথে চোরাচালান সহ নানা অপরাধ সংঘটিত হওয়ার অভিযোগ স্থানীয়দের। চুরি হয়, মাঝে মাঝে ডাকাতি হয়, তারপরে এই নিশাকুপ থেকে গাঁজা মদ ইত্যাদি থেকে এগুলো বোঝাই এলাকা। পুলিশ সহজে আসতে পারে না আমাদের এখানে, ওই নদী পারাপার যাওয়াতে খুবই অসুবিধা। যদি সরকারি লোক থাকে, আমরাও দেশের দর্জন
ওনাগারে সাজেশন নিয়ে চলবো, ওনাগারে সহযোগিতা করবো, ওনারা আমাদের সহযোগিতা করবো, আমাদের একটা সাহস থাকবে। পুলিশ সুপার জানিয়েছেন এরই মধ্যে শিবালয়ের আলোকদিয়া ও দৌলতপুরের কল্যাণপুর চরে দুটি ফাঁড়ি স্থাপনের প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। স্থান নির্ধারণের পর প্রস্তাব পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। জায়গা সিলেকশনের ইস্যু আছে, জায়গাটা আমরা কিভাবে পাবো, এবং পুলিশ হেডকোয়ার্টারের প্রিলিমিনারি একটা অনুমোদনের ইস্যু আছে। তো আমরা এই কাজগুলো কিন্তু করছি। তো আমার বিশ্বাস, যেহেতু জনপ্রতিনিধিরা চাচ্ছেন এবং মানুষেরও একটা দাবি আছে, তো পুলিশ হেডকোয়ার্টার সহ আমাদের মন্ত্রণালয় এটা ইতিবাচকভাবে দেখবে। বিচ্ছিন্ন এই চরাঞ্চলে পুলিশের উপস্থিতি নিশ্চিত হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করেন স্থানীয় সংসদ সদস্য। এই দুটি পুলিশ ফাঁড়ি হলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস, এই পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা সক্রিয় থাকলে, তারা যদি সজাগ থাকেন, সার্বক্ষণিক যদি তাদের দায়িত্ব পালন করেন, তাহলে মানিকগঞ্জ জেলা সহ ঢাকার একটা অংশের মাদক এবং নিষিদ্ধ দ্রব্যের চোরাচালান বন্ধ হয়ে যাবে। দ্রুত সময়ের মধ্যে প্রত্যন্ত চরাঞ্চলে পুলিশ ফাঁড়ি স্থাপনের অপেক্ষায় স্থানীয়রা। যমুনাচরে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ চরবাসীর মধ্যে নতুন আশা তৈরি করেছে। এজন্য প্রশাসনিক প্রক্রিয়া শুরু হলেও এখনো বাকি অনুমোদনের ধাপ। তাই ফাঁড়ি চালনা হওয়া পর্যন্ত আগের মতোই দূরের থানার উপর নির্ভর করতে হবে চরবাসীকে। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। পাবনার ইছামতি পাড়ে কৃষকদের স্বল্প খরচে সেচ সুবিধা দেওয়ার উদ্যোগ হাতে নেয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। স্থাপন করে পরিবেশ বান্ধব সোলার পাম্প। তবে চালুর আগেই চুরি গেছে অর্ধ কোটি টাকা ব্যয়ে বসানো 4টি পাম্পের বিভিন্ন যন্ত্রাংশ। এতে সুফল বঞ্চিত হাজারো কৃষক। পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ও শ্রীপুর গ্রামের মধ্য দিয়ে বয়ে চলছে ইছামতি নদী। এই এলাকায় দিন দিন বাড়ছে সবজির আবাদ, যা স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে রাজধানীতেও। এখানকার চাষিদের স্বল্প খরচে সেচ সুবিধা দিতে এগিয়ে আসে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। দুটি গ্রামে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে শুরু হয় 4টি সোলার সেচ পাম্প স্থাপনের কাজ। সেচ সংকট নিরসনের আশায় বুক বাঁধেন প্রান্তিক চাষিরা। তবে পাম্প চালুর আগেই চুরি গেছে সোলার প্যানেল, ব্যাটারি, তারসহ মূল্যবান যন্ত্রাংশ। সরকারি উদ্যোগের সুফল বঞ্চিত হাজারো কৃষক। এই সৌরবিদ্যুৎ ডিপকল বসাছে, বসানোর পরে সব চুরি হয়ে গেছে, আর চলে না। চালু হইলে পরে কৃষকের সুবিধা আছে, ধরেন সেচ টাচ দিলে পরে আমাদের অল্প টাকা মাখা লাগে। আশপাশের যত কৃষক কিংবা ফসলি জমি আছে সেখানকার মানুষ নিজস্ব পাম্প অথবা সেলো পাম্প দিয়ে পানি তুলে নিজের জমিতে দেয়, যার কারণে তাদের তেলের দাম এবং খরচ দিয়ে মেলা টাকা জমি পেতে দিতে হয়। দেখভালের জন্য লোক না থাকা ও একেবারে নির্জন স্থানে পাম্প স্থাপন করে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলছেন স্থানীয়রা। ভালো জায়গায় করতো, যেখানে লোকজন থাকার মানে ক্যাপাসিটি আছে বা থাকা যাবে, সেসব জায়গায় যদি দিত তাহলে এগুলো চুরি হতো। পাহারাদার দরকার, এমন রক্ষণাবেক্ষণের লোক দরকার, তাছাড়া তো থাকে না। যন্ত্রাংশ চুরির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। শিগগির সেচ পাম্পগুলো চালুর আশ্বাস তার। ইতিমধ্যে আমরা এটা একটা ইনভেন্টরি লিস্ট করেছি, করে আমাদের সদর দপ্তরকে জানিয়েছে। সদর দপ্তর একটা টিম পাঠাবে বলে তারা মানে প্রতিশ্রুতি দিয়েছেন, এবং আমরা আশা করছি যে আগামী ইরিবুনা মৌসুমের পূর্বেই আমরা এলএলপিগুলো চালু করে কৃষকের উপকারে আনতে পারব। 2023 সালের শেষ দিকে এই 4টি সোলার সেচ পাম্প স্থাপনের কাজ শুরু হয়। তাসমিয়া বিনতে আলম অরিন, যমুনা নিউজ। বন্যার পানি নামার সাথে সাথে স্পষ্ট হয়ে উঠছে রংপুরের নোহালী ইউনিয়নের 3টি ওয়ার্ডের রাস্তাঘাটের ক্ষতচিহ্ন। বছরের পর বছর অবর্ণনীয় কষ্টে জীবন কাটলেও পাশে নিয়ে কেউ। মুমূর্ষু রোগীদের জন্য একটি স্পিড বোটের কথা জানিয়েছে জেলা পরিষদ। তাহলে গামছা বড়িয়ে বাজার যাইতে হয়। জলচকি এখন এপাকে বাস দেয় দিয়ে 4 জনে ঘাড়ত করে নিয়ে ধরি যাই। গঙ্গাচড়ার নোহালীর আজিজুল পাড়ার কৃষানী ফজিলা খাতুন ও চর বাগডোহারার কৃষক আশরাফ আলীর বর্ণনাতেই স্পষ্ট বানের পানিতে ক্ষত বিক্ষত রাস্তাঘাটের কারণে কতটা বিবর্ণ তাদের যাপিত জীবন।
বানের পানিতে ৮ নং ওয়ার্ডের বড় জুম্মাপাড়া, মেম্বারপাড়া, বাদশাপাড়া, নিচাপাড়া, আজিজুলপাড়া, শখিনটারি হয়ে ২ নং ওয়ার্ডের কাচারিপাড়া, বিরিববাজার, উত্তরপাড়া, মালাইপাড়া, সফিয়ারপাড়া সড়ক লন্ডভন্ড। মিনার বাজার থেকে বক্করের বাড়ি, চুলকানির মোড় হয়ে বড় জুম্মাপাড়ার রাস্তারও করুণ দশা। রোগী নিয়ে যেতে হয় ভার সাজিয়ে, অথবা রোগীকে আরও অসুস্থ করে ঘোড়ার গাড়িতে। মোটামুটি ৪ মাস প্রতিষ্ঠানে যেতে পারেন না শিক্ষার্থীরা। নামাজ, হাট বাজারেও যেতে হয় বিকল্প কাপড় নিয়ে। যারা গর্ভধারণী তাদেরকে ভেলায় করে পানির জায়গায় ভেলায় করে নিয়ে যেতে হয়। যখন কলেজ যাই তখন আমাদের স্যুট পরে যাওয়ার মতো অবস্থায় থাকে না, তখন আমাদের লুঙ্গি পরে যেতে হয়। ৭ নং ওয়ার্ডের মেম্বারপাড়া, নিচাপাড়া, জুম্মাপাড়া, মিনাপাড়া, বক্সপাড়া, স্কুলপাড়া, খালেকপাড়া, সফিয়ারের বাড়ি থেকে হানিফুলের দোকান হয়ে মিনার বাজার পর্যন্ত সড়কেও খানা খন্দক, কর্দমাক্ত। কোথাও কোথাও কোমর পানি। বহু বছর রাস্তাগুলোতে মাটি ফেলা হয় না, খোঁজও রাখে না কেউ। রাগ, ক্ষোভ আর অভিমানে ভারী ভুক্তভোগীদের কণ্ঠ। বছরে 2 থেকে 3 বার বান্ধা হইতো, এখন একবারও বান্ধা হয় না, এই জন্য আমাদের রাস্তাঘাট ভেঙে যায়। মেম্বার চেয়ারম্যানকেও জানানো হয়েছে এই বিষয়ে, অনেকবার বলছি আমরা, তারপরেও কোনো পদক্ষেপ নেয়নি। যদিও এমন বাস্তবতায় মুমূর্ষু রোগীদের জন্য একটি স্পিডবোট দেওয়ার কথা বলছে জেলা পরিষদ, আর রাস্তাঘাটগুলো চলাচল উপযোগী করতে বিশেষ প্রকল্প নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। একটা স্পিডবোট এটা পারাপার করবে, যাতে অন্তত প্রসূতি মায়েদের এবং অত্যন্ত গুরুতর রোগী এবং পরীক্ষার্থী ছাত্র এরা যেন কোনো ক্রমেই শুধুমাত্র নদী বিচ্ছিন্ন হওয়ার কারণে তাদের সুযোগ থেকে বঞ্চিত না হয়। রাস্তাগুলো সরেজমিনে পরিদর্শন করে এগুলোকে আপাতত চলাচলের উপযোগী করা এবং দীর্ঘমেয়াদে এই রাস্তাগুলিকে রিপেয়ার করার ব্যবস্থা নেব। ইউনিয়ন পরিষদের হিসেবে ওয়ার্ড 3টিতে 10,000 মানুষের বসবাস। শুধু শিক্ষার্থীর সংখ্যাই 2,000। 4টি হাটবাজার সহ আছে সরকারি, বেসরকারি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। শুধু বানের পানি নয়, সামান্য বৃষ্টি হলেই চরাঞ্চলের এই রাস্তাঘাটগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এসব বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন করেও মেলে না কোনো সমাধান। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, গঙ্গাচড়া, রংপুর। কাঁচালং নদী যেন রাঙামাটির বাঘাইছড়ির বাড়িবিন্দু এলাকার মানুষের কাছে অভিশাপ। একদিকে নাব্য সংকট, অন্যদিকে নেই স্থায়ী প্রতিরক্ষা বাঁধ। অল্প বৃষ্টিতেই প্লাবিত হয় নদীর 2 কূল। জলাবদ্ধতায় বাড়ে ভোগান্তি। নদী খনন ও বাঁধ নির্মাণে আশার আলো দেখছেন স্থানীয়রা। আকাশে মেঘ জমলে বাড়িবিন্দুর মানুষের মনে ভর করে অজানা শঙ্কা। পাহাড়ি ঢলের পানি নেমে এলে মুহূর্তে ভয়ঙ্কর রূপ নেয় কাঁচালং নদী। তলদেশ ভরাট হয়ে নাব্য হারানোই পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় ডুবে যায় গ্রামের পর গ্রাম, ভেসে যায় কৃষকের কষ্টের ফসল, দুর্ভোগ বাড়ে পানিবন্দী মানুষের। দুঃখ হুয়াংখ নদী আমাদের বাঘাইছড়ির ঠিক তদ্রূপ। বাঘাইছড়ির দুঃখ হইল বাড়িবিন্দুকাদের এই বার্তা। ধরে আমরা বন্যা বক্তব্য করছি, শুধু আমরা না, বাঘাইছড়ি এলাকা। বছরের পর বছর একই চিত্রের পুনরাবৃত্তি হলেও মিলছে না স্থায়ী সমাধান। কাঁচালং নদী খনন ও টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণে স্থানীয়দের দাবিও উপেক্ষিত। দোকানপাট সব নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন দোকান 2টা ভেঙে গেছে, আরো হয়তো পরবর্তীতে ভেঙে যেতে পারে। এই বাতের বিষয়ে অনেক কিছু কথা বলে যায়, আমাদেরকে আশ্বস্ত করে যায়, কিন্তু স্থায়ী কোনো একটা সমাধান আমরা এই যাবৎকালে পাই নাই। আমাদের প্রাণের দরকার নাই, আমাদের দরকার স্থায়ীভাবে একটা সুস্থ এবং মজবুতভাবে বাঁধ নির্মাণ। সম্প্রতি বিষয়টি পানি সম্পদ প্রতিমন্ত্রীর নজরে আনেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। ফোনালাপে আশ্বাস দেন নদী খনন এবং স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের। আপনি বলছেন এটা দ্রুততম সময়ের মধ্যে হবে, ড্রেজিং এবং বাঁধ, এই আর কি। বাঁধটা কিন্তু দ্রুত প্রয়োজন। স্কুল ছাত্রছাত্রী সবাই কষ্ট পাচ্ছে, এই সংকটের কারণে প্রতি বর্ষায় থমকে যায় এই অঞ্চলের কৃষি, শিক্ষা, যোগাযোগ। বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো জনপদ। এবার ভোগান্তি থেকে মুক্তির আশায় কাঁচালং নদী পাড়ের বাসিন্দারা। জুবাইর রিফাত, যমুনা নিউজ। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সীমানায় নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন।
রবিবার সন্ধ্যায় পরিস্থান পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের গেট সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমে ঢুকে যায়। এ সময় হাসপাতালের গেটে দাঁড়ানো এক পথচারী ঘটনাস্থলে মৃত্যু হয়। নিহত রফিকুল ইসলাম একটি হোটেলের কর্মচারী। তাছাড়া বাসের ভেতরে থাকা শিশুসহ 2 জন আহত হয়। দুর্ঘটনার পর বাসের ড্রাইভারকে আটক করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। যাত্রীরা জানান, কুমিটোলা আসার পর যাত্রী নামানোর জন্য রাস্তার পাশে বাস দাঁড় করানোর চেষ্টা করেন চালক, কিন্তু ব্রেক ফেল হয়ে হাসপাতালের রাস্তায় ঢুকে যায় বাসটি। গাড়িটা ব্রেক ফেল করে ডাইরেক্ট এদিকে আসে, আর পথচারী একজন ছিল, তারে আগে প্রথম ধাক্কা মারছে। এই ঘুরাইতে না কেমন খেল করতেছে, এই করতে গাড়ি খালি এদিক সেদিক হইতেছে। ওই বাচ্চার মহিলার এগুলো কাইটে মেটে গেছে, ওগুলো ওখান থেকে চিকিৎসা করে পরে হেরা চলে গেছে। একই সাথে কাজ করুন রফিক ভাই, আমি একাই দূরছি, এরপর আমাদের সাথে আরো কয়েকজন ছিল দূরে আসছে, সবাই মিলে দূরে আসছি, স্পট ডেট হয়ে গেছে ওইখানে। রাজবাড়ীতে লেভেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন, আহত বেশ কয়েকজন। দুর্ঘটনার সময় বাস, অটোরিকশা ও মাহেন্দ্রার সংঘর্ষ হয়। পুলিশ জানায়, রবিবার রাতে সদর উপজেলার খানখানাপুর রেল ক্রসিংয়ে হয় এই দুর্ঘটনা। এ সময় মূল ট্রেন থেকে কয়েকটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিচ্ছিন্ন হওয়া বগি সড়কে চলমান মাহেন্দ্রা, অটোরিকশা ও যাত্রীবাহী বাসে ধাক্কা দেয়। আহত 3 জনকে হাসপাতালে নেওয়ার পথে একজন প্রাণ হারান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। পরে র্যাকারের মাধ্যমে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। সংবিধানের 51 অনুচ্ছেদের দোহাই দিয়ে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের গ্রেফতার ঠেকানো যাবে না, এমনটাই জানিয়েছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। বলেন, তার গ্রেফতারের বিরুদ্ধে এখন আর কোনো ধরনের সাংবিধানিক সুরক্ষা অবশিষ্ট নেই। রবিবার রাতে চুয়াডাঙ্গার জীবননগর মুক্ত মঞ্চে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন। আখতার হোসেন বলেন, বিএনপি জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। গণভোটে দেশের 70% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছেন, অথচ বিএনপি সেই গণভোটের রায় বাস্তবায়ন করেনি। জনগণ 2টি ভোট দিয়েছে, একটি সরকার গঠনের জন্য এবং অন্যটি গণভোটে। তারা সরকার গঠন করেছে, কিন্তু জনগণের গণভোটের রায় মানছে না। দেশের মানুষ নতুন রাষ্ট্র গঠনের জন্য যে রায় দিয়েছিল, সেটিও এখন কার্যকর করা হচ্ছে না। সংবিধানের 51 অনুচ্ছেদের দোহাই দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুর গ্রেফতার ঠেকানো যাবে না। 51 অনুচ্ছেদে শাহাবুদ্দিন চুপ্পুর গ্রেফতারের বিপক্ষে কোনো ধরনের কোনো সুরক্ষার অবশিষ্ট নাই। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ধ্বংস করে দিচ্ছে বিএনপি সরকার, এই মন্তব্য করেছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। রবিবার বিকেলে ঝিনাইদহে জুলাই পদযাত্রার পর সমাবেশে তিনি এই কথা বলেন। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন নতুন বাংলাদেশের, এমনটাই জানান তিনি। কিন্তু প্রধানমন্ত্রী জনগণের স্বপ্ন ধ্বংস করে দিচ্ছে। রাষ্ট্রের সব দপ্তরে দলীয় নেতাকর্মীর নিয়োগের অভিযোগ তার। এসব নিয়োগের মাধ্যমে সরকার নির্বাচন কমিশন কুক্ষিগত করার চক্রান্ত করছে। নির্বাচন কমিশন তো কোনো দলীয় প্রতিনিধিত্বের জায়গা নয়। নির্বাচন কমিশনে নিরপেক্ষ ব্যক্তিদেরকে নিয়োগ দিতে হবে, যাতে একটা নিরপেক্ষ নির্বাচন হয়। সামনে যাতে নির্বাচন কমিশনকে তারা কন্ট্রোল করতে পারে, এই কারণে দলীয় ব্যক্তিকে নির্বাচনকে কন্ট্রোল করার স্বার্থেই নির্বাচন কমিশনে তারা বসিয়েছে। রোববারও ইরানে নতুন কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা স্থগিত রেখেছে তেহরানও। তবে হরমুজ প্রণালী ঘিরে এখনও রয়েছে উত্তেজনা। নৌযান চলাচল প্রায় নেই বললেই চলে। হুতিদের হামলার জেরে অচল অবস্থার কবলে লোহিত সাগরও। গুটি কয়েক জাহাজ পাড়ি দিয়েছে বাব এল মান্দেব। তবে যুক্তরাষ্ট্র ইরান হামলা বন্ধের জেরে কূটনৈতিক তৎপরতার পথ প্রশস্ত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রোববার জাতিসংঘে মার্কিন প্রতিনিধি মাইক ওয়ালজও স্বীকার করেছেন, আলোচনার সুযোগ তৈরিতে অভিযান অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। দুই পক্ষকে আলোচনার টেবিলে ফেরাতে চেষ্টা করে যাচ্ছে মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তান। কাস্পিয়ান সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ইউক্রেনের এই হামলায় জাতিসংঘের সনদের স্পষ্ট লঙ্ঘন হয়েছে। ইউরোপকে মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়াতে ইসরায়েলের পরামর্শে এই হামলা বলে অভিযোগ তেহরানের। শনিবার কাস্পিয়ান সাগরে হামলার শিকার হয় একটি ইরানি জাহাজ। এক নাবিক নিহত এবং আহত হন আরও একজন। এই ঘটনায় ইউক্রেনকে দায়ী করে তেহরান। কিয়েভের দাবি, রাশিয়ায় জাহাজ লক্ষ্য করে অভিযান চালিয়েছিল তারা। সামরিক পণ্য বহন করছিল নৌযানগুলো। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন,
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানকে সহায়তা করছে রাশিয়া। যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় সাফল্যের কারণে ব্যাপক আলোচনায় ইরানের তৈরি খাইবার শেকান মিসাইল মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে কার্যকর আঘাতের পেছনেও রয়েছে এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উঠে এসেছে ইরানি প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক মিসাইলের কার্যকারিতার কথা। 5 মাস ধরে যুক্তরাষ্ট্রের সাথে চলা সংঘাতে একের পর এক সফলতা পেয়েছে ইরান। মার্কিনীদের হামলা জবাব দিয়েছে তেহরান। লক্ষ্যবস্তু বানিয়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলি। এ যুদ্ধে সুনাম কুড়িয়েছে ইরানের বেশ কয়েকটি বিধ্বংসী মিসাইল, যার মধ্যে অন্যতম খাইবার শেকান এখন শত্রুপক্ষের কাছে রীতিমতো আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। খাইবার সেখানে বিধ্বংসী চরিত্রের পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। ক্ষেপণাস্ত্রটি সলিড ফুয়েল চালিত হওয়ায় আগে থেকে প্রস্তুত করে রাখা যায়, আর সুবিধামতো বাহনে চড়িয়ে যে কোনো জায়গা থেকে উৎক্ষেপণযোগ্য, ফলে খুব সহজে শত্রুপক্ষের নজরদারি এড়ানো যায়। তাছাড়া আঘাত হানার আগেই নিজের গতিপথ পরিবর্তন করতে পারে এই ক্ষেপণাস্ত্র। এতে বিশ্বসেরা এয়ার ডিফেন্স সিস্টেমগুলো বিভ্রান্ত হচ্ছে। এই মিসাইলের সবচেয়ে বড় আকর্ষণ, এটি তৈরিতে খরচ খুবই কম, অথচ এই হামলা রুখতে $1 বিলিয়ন ব্যয় করতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। তাতেই অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন আগ্রাসনবাদীরা। ওয়াল স্ট্রিট জার্নালের মতো জনপ্রিয় পত্রিকার প্রতিবেদনে উঠে এসেছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে খাইবার শেকনের তাণ্ডব চিত্র। বলা হচ্ছে অত্যাধুনিক মিসাইলের সাফল্যের পেছনে রয়েছে ইরানের বিজ্ঞানীদের নিরলস পরিশ্রম। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের প্রতিটি যুদ্ধ থেকে তারা ডেটা সংগ্রহ করেছে এবং নিখুঁতভাবে বিশ্লেষণ করেছে যুগের পর যুগ। এর ফলে শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ফাঁকি দেওয়ার সব উপায় তাদের জানা। 2022 সালে আইআরজিসির সমর ভাণ্ডারে যুক্ত হয় খাইবার শেকান। এই ক্ষেপণাস্ত্র ওয়ারহেডে থাকে ছোট ছোট অনেকগুলো বোমা। মূলত মাটি থেকে 7 থেকে 8,000 মিটার উচ্চতায় আকাশে থাকা অবস্থাতেই এগুলো বিভক্ত হয়ে আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে, যেখান থেকে পরবর্তীতে একের পর এক বিস্ফোরণ ঘটে। এর আগে ইসরায়েলের সাথে 2 দফা যুদ্ধেও খাইবার শেকান ক্লাস্টার মিসাইলের অত্যাধিক ব্যবহার করতে দেখা যায় ইরানকে। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।